হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছো। এসএসসি জিডি পরীক্ষার জন্য জিকে ক্লাসের ডেলি প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। এর আগে আমরা করেছি 4টে ক্লাস করেছি। তার আগে আমরা প্রিভিয়াস ইয়ারের 2024 সাল, 2022 সাল, 2021 সাল এগুলো সবই কমপ্লিট করেছি। সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো তো আমি প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্টে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা জিকের প্রিভিয়াস ইয়ারের ভিডিও পেয়ে যাবে, ভিডিও ক্লাস। তো চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নাও। আর এখন আমরা শুরু করেছি, প্রত্যেক দিন নতুন একটা করে সেট করাচ্ছি। সন্ধ্যে 7টার সময় ক্লাসটা আসছে, তো প্রত্যেক দিন ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমরা যদি 2024 সাল বা 2022, 2021 এই 3 বছরের সম্পূর্ণ জিকের পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের একটা পেড গ্রুপ আছে। সেই পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে। কিভাবে জয়েন করবে দেখে নাও। এটা আমাদের পেড গ্রুপের নাম হচ্ছে এসএসসি জিডি জিকে পেড গ্রুপ, এসএসসি জিডি 2025 জিকে পেড গ্রুপ। টেলিগ্রামে রয়েছে এই গ্রুপটা। তোমাদেরকে তোমরা যে আমাদের এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করবে। সেখানে আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো। সেই কিউআর কোডে 199 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে। তাহলে আমরা আমাদের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেবো। 93টা মেম্বার আছে এখানে, অলরেডি আগের থেকে জয়েন করেছে তারা। তো তোমরা যদি জয়েন করতে চাও প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে। এখানে এই জিকে পিডিএফগুলো ছাড়াও তোমরা পেয়ে যাবে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সমস্ত কিছু, এত কিছু ম্যাটেরিয়াল তোমরা এখান থেকে পাবে। জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাদের মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলো চলে যাবো আজকের প্রথম প্রশ্নে। কি আছে দেখো, প্রথম প্রশ্ন আজকে প্রত্যেকটা প্রশ্নই বাছাই করা এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, বেছে বেছে রাখা হয়েছে প্রশ্নগুলো। ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত? রিসেন্টলি ডি গুকেশ এই 4-5 দিন আগেই, ঠিক আছে, আজ হচ্ছে 17ই ডিসেম্বর, এই 4-5 দিন আগেই তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ডি গুকেশ তিনি হচ্ছেন দাবা খেলার সঙ্গে যুক্ত। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেন, চীনের ডিং লিরেনকে পরাজিত করে তিনি ভারতের 18তম দাবা চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে কম বয়সী দাবা চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, বিশ্ব চ্যাম্পিয়ন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাবা খেলার সঙ্গে বা চেস খেলার সঙ্গে যুক্ত তিনি। নেক্সট কোয়েশ্চেন দেখো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে ক্লাসটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো তোমরা কিন্তু শেয়ার করে দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন এতদিন রতন টাটা, কিন্তু রিসেন্টলি রতন টাটা প্রয়াত হয়েছেন। তারপর টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন রতন টাটার ভাই নয়েল টাটা। নয়েল টাটা, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। অপশান ডি, নয়েল টাটা। নেক্সট দেখব 3 নম্বর প্রশ্ন। নিচের কোন নৃত্যটি মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের গ্রামাঞ্চলের মহিলারা পরিবেশন করেন? তো আজকের প্রশ্নগুলো তুলনামূলক অন্য দিনের থেকে সহজ রয়েছে, তাই কিন্তু আজ বেশি ডিটেলসে যাচ্ছি না। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5 থেকে 7 সেকেন্ড তোমাদের সময় দেবো, তারপর আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা নিজেরাও হিসেব করো যে তোমরা কতগুলো করতে পারছো। তো নিচের কোন নৃত্যটি মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের গ্রামাঞ্চলের মহিলারা প্রবেশ করে? মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের মহিলারা পরিবেশন করে যে ডান্সটি, সেটা হচ্ছে মটকি ডান্স বা মটকি নৃত্য বা মটকি নাচ। এটা তারা পরিবেশন করে থাকে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটা দেখো। তাহলে থেকে মধ্যপ্রদেশ, আর থেকেই মালওয়া, তাহলে থেকেই মটকি, ঠিক আছে। তাহলে এই মটকি ডান্স সহজে মনে থাকার উপায় বলে দিলাম। 4 নম্বর দেখো, মৌলিক অধিকার ভারতের সংবিধান থেকে ধার করা হয়েছে। সরি, ভারতের সংবিধান হবে না, এটা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? মৌলিক অধিকারগুলো আমরা যে আমাদের ভারতের সংবিধানের পার্ট 3-তে আর্টিকেল নাম্বার 12 থেকে 35 যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারগুলো বলা হচ্ছে যে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের যে মৌলিক অধিকারের ব্যাপারটা আছে সেটা সেখান থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর হচ্ছে, নিচের কোনটি 1905 সালে বঙ্গভঙ্গের পক্ষে ব্রিটিশরা প্রধান যুক্তি পেশ করেছে? 1905 সালে যে বঙ্গভঙ্গ মানে আইনটা পাশ হয়েছিল বা বঙ্গভঙ্গকে কার্যকরী করা হচ্ছে সেটা, আর 1911 সালে তো বঙ্গভঙ্গ রোধ হয়ে গেল। তো যে কি যুক্তিতে তারা বলেছিল যে বাংলাকে ভাগ করতে হবে? বাণিজ্যের উন্নয়ন, শিক্ষাগত সংস্কার, প্রশাসনিক সুবিধা, ধর্মীয় সম্প্রীতি।
তারা বলেছিল প্রশাসনিক সুবিধার কারণে বাংলাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্টে একটা কোশ্চেন করব, সেই লাস্টের কোশ্চেনটা তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো। হয় দেখো, সম্প্রতিকে ভারতীয় চলচ্চিত্র অসামান্য অবদানের জন্য 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যতগুলো প্রশ্ন করাচ্ছি আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভুট্টা ও ধান কাটার সময় যে হুড়কা বাউল নৃত্য পরিবেশিত হয় তা মূলত একটি বর্ণনামূলক নৃত্য। এটি নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বলছে ভুট্টা ও ধান কাটার সময় এক ধরনের বাউল নৃত্য পরিবেশিত হয়, যেটাকে হুড়কা বাউল বলা হচ্ছে। এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কী হবে কারেক্ট আনসার? এই হুড়কা বাউলটা নৃত্যটা করা হয় উত্তরাখণ্ডের সঙ্গে যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, উত্তরাখণ্ড। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো, পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করে? পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করেছে? পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করেছে? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম যে সীমান্ত আছে সেটা হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ তথা ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। নেক্সট দেখো, একটি সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ ড্যাশ দ্বারা পরিমাপ করা, অর্থাৎ ইলেকট্রিক একটা ওয়্যার বা একটা তার আছে, সেই তারে ইলেকট্রিক প্রবাহ হচ্ছে, এটা আমরা কি দ্বারা পরিমাপ করব? তো ইলেকট্রিক পরিমাপ করার এক মানে এমিটার, কোন মিটার দ্বারা ইলেকট্রিক প্রবাহ পরিমাপ করা হয় সেটা হচ্ছে এমিটার। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হচ্ছে এমিটার, আর তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পায়ার বা অ্যাম্পিয়ার। 10 দেখো, বিশু হলো একটি ড্যাশ উৎসব যা মূলত ভারতের দক্ষিণাঞ্চলে পালিত হয়। ভিশু, এটাতে অনেক জায়গাতে এইরকম স্পেলিংটা পাবে ইংরেজিতে, PISHI। ভিশু কথাকার উৎসব, একটি ড্যাশ উৎসব যা মূলত ভারতের দক্ষিণাঞ্চলে পালিত হয় বা দক্ষিণ ভারতে পালিত হয় একটা উৎসব। সেই উৎসবটা কাদের উৎসব? উৎসবটা হচ্ছে আমাদের হিন্দুদের উৎসব। ঠিক আছে, হিন্দু ধর্মের উৎসব হচ্ছে ভিশু উৎসব। তাহলে অপশন সি। 11 হচ্ছে 2025 সালের প্রথমবার খো খো বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? 2025 সালে প্রথমবার খো খো বিশ্বকাপ আয়োজিত হবে, সেটা কোথায় আয়োজন করা হচ্ছে? খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যতগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার হবে 2025 সালের যে খো খো বিশ্বকাপ সেটা আয়োজিত হবে আমাদের দেশ ভারতে। অপশন এ। 12 নম্বর প্রশ্নটা দেখো, ড্যাশ হলো প্লাস্টিক মানির একটি উদাহরণ। এই প্রশ্নটা আগেও করিয়েছি, এটা হচ্ছে PYQ থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো প্লাস্টিক মানির একটা উদাহরণ কোনটি? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানির উদাহরণ, এটা হচ্ছে প্লাস্টিক মানি। অপশন সি। 13 নম্বর প্রশ্নটা দেখো, বাল্যবিবাহ রোধ এবং উচ্চ শিক্ষা গ্রহণে মেয়েদের সহায়তা করতে কোন রাজ্য নিযুত ময়না স্কিম চালু করেছে? স্কিমটার নাম কি? নিযুত ময়না স্কিম। কেন চালু করেছে? নাকি কারণ হচ্ছে বাল্যবিবাহ রোধ করা এবং উচ্চ শিক্ষা গ্রহণে মেয়েদের সহায়তা করার জন্য। রিসেন্টলি এই স্কিমটা চালু করেছে আসাম রাজ্য সরকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর। দেখো, ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল বা 7th শিডিউল ড্যাশের সাথে সম্পর্কিত? কিসের সাথে সম্পর্কিত সপ্তম তালিকা? দেখো, ভারতের সংবিধানে বর্তমানে মোট 12টি তালিকা আছে, বর্তমানে মোট 25টি পার্ট আছে, 448টি আর্টিকেল আছে। ঠিক আছে, তো এটাই আগে ছিল যখন ভারত সংবিধান লেখা হলো প্রথম, তখন 8টি তালিকা ছিল, 15টি পার্ট ছিল, 393টি ধারা ছিল। বর্তমানে 8টি শিডিউল বা 8টি তালিকা, তার মধ্যে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে সপ্তম তফসিলে ড্যাশের সাথে সম্পর্কিত। এখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, স্টেট এবং সেন্ট্রালের মধ্যে যে পাওয়ারের বন্টন করা হয়েছে, ক্ষমতার বন্টন, সেই কিভাবে বন্টনটা করা হয়েছে সেগুলো মানে কোন
কোনটা থাকবে রাজ্যের দিকে, কি থাকবে কেন্দ্রের দিকে, সেগুলো সব লেখা আছে সপ্তম তালিকা। 15 হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার সর্বাধিক? ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর প্রশ্ন। এবারে যে 2024 সালের হলো পরীক্ষা, সেখানে অনেক প্রশ্ন, প্রত্যেকটা শিফটে একটা বা দুটো করে প্রশ্ন এসেছিল সেন্সাস থেকে। ঠিক আছে, তো আশা করি এবারেও তোমাদের সেন্সাস থেকে প্রশ্ন থাকবে। তো কেরালা কারেক্ট আনসার হবে। পুরুষ সাক্ষরতার হার যদি বলেন, তখনও কিন্তু কেরালায় সবচেয়ে বেশি পুরুষ সাক্ষর রয়েছে। আর মহিলা সাক্ষরতার হার যদি বলা হয়, তখনও হবে কেরালা। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন হচ্ছে 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। তো দেখো, একটা জিনিস মনে রাখবে, লাস্ট যে পরিকল্পনাটা ছিল, লাস্ট পরিকল্পনাটা ছিল 2012 সাল থেকে, 2012 সাল থেকে সেটা স্টার্ট হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত যায়নি, এটা বন্ধ হয়ে গেছিল। এটা হচ্ছে 2014 সালে বন্ধ হয়ে গেল, কারণ নতুন সরকার গঠিত হলো, বিজেপি সরকার, সেটা এটা বন্ধ করে দিয়েছে তারা। তো এই লাস্ট যেটা 2012 সালের ছিল, সেটা 12তম ছিল। ঠিক আছে, তাহলে 2007 থেকে 2012 এটা হবে 11তম, তাই তো? তাহলে 2007 থেকে 2012 এটা হবে 11তম। প্রথম শুরু হলো 1900, একবার বলে দিচ্ছি একটু স্পিডে, 1951 থেকে 56 প্রথম, 1956 থেকে 61 এটা হচ্ছে দ্বিতীয়, 1961 থেকে 66 এটা হচ্ছে তৃতীয়, 66 থেকে 69 3 বছরের গ্যাপ ছিল, তারপর 69 থেকে 74 এটা হচ্ছে চতুর্থ, 1974 থেকে 78 এটা হচ্ছে পঞ্চম, তারপর আবার 2 বছরের গ্যাপ ছিল 1978 থেকে 80, তাহলে 1980 থেকে 85 এটা হচ্ছে ষষ্ঠ, তারপর চলে যাওয়া পরবর্তী দেখো 1985 থেকে 90 এটা হচ্ছে সপ্তম, 90 থেকে 92 আবার 2 বছরের একটা গ্যাপ। ঠিক আছে, তারপর 1992 থেকে 97 এটা হচ্ছে অষ্টম, 97 থেকে 2002 নবম, 2002 থেকে 7 দশম, 2007 থেকে 12 11। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 7 থেকে 12 এটা হচ্ছে 11তম। নেক্সট দেখো 17, সম্প্রতি টি20 ক্রিকেটে কোন দেশ সর্বোচ্চ রান 344 করে বিশ্ব রেকর্ড করেছে? কারেক্ট আনসার কী হবে? জিম্বাবুয়ে। রিসেন্টলি 344, 20 ওভারে, মাত্র 20 ওভারে 344 করে বিশ্ব রেকর্ড করেছে। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন জলবায়ুতে আপনি রাবার ফসল ফলাতে পারবেন না? রাবার চাষ করা যাবে না কোন জলবায়ুতে? গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উপক্রান্তীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, মেরু জলবায়ু। তোমরা যদি নাও জানা থাকে এই উত্তরটা, একটু বুদ্ধি খাটিয়েই উত্তর করতে পারবে, কারণ মেরু জলবায়ুতে বেশিরভাগ জিনিসই চাষ করা যায় না, এখানে রাবার ফসল ফলাতে পারবেন না, মেরু জলবায়ু। 19 নম্বর দেখো, একটি উপাদান চিহ্নিত করুন যা একটি আধা ধাতু নয়। আধা ধাতু, আধা ধাতু বলতে কি? যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ অর্ধেক ধাতুর বৈশিষ্ট্য থাকবে, অর্ধেক অধাতুর বৈশিষ্ট্য থাকবে, যাকে আমরা সাধারণত ধাতু কল্প বলি। ঠিক আছে, এখানে এই প্রশ্নটা একটু যাতে বুঝতে অসুবিধে হয় সেই জন্য আধা ধাতু বলে দিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো সিজিয়ামটা কিন্তু আধা ধাতু নয়। বাকি জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক এগুলো আমরা পড়ে আসছি ছোটোবেলা থেকে, যে এগুলো হচ্ছে ধাতুকল্পের উদাহরণ। তাহলে অপশন বি, সিজিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো, যে প্রশ্নের উত্তরটা আমি বলেছিলাম যে বলে দেবো না, তোমরা কমেন্টে জানাবে। বক্সারের যুদ্ধ ড্যাশে হয়েছিল। এই প্রশ্নটা কমিউনিটি ট্যাবেও করেছি আমি, তো অনেকেই ভুল উত্তর দিচ্ছে। এগুলো সহজ প্রশ্ন, পাতি প্রশ্ন, প্রত্যেককে জানা উচিত। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, ডিটেলস লিখতে পারলে আরও ভালো। তো অবশ্যই কমেন্ট করে দাও তোমরা। আমাদের 20টি প্রশ্ন আজকে শেষ হয়ে গেল। তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমাদের টেলিগ্রামে যে পেড গ্রুপ আছে, সেই পেড গ্রুপে জয়েন করতে চাইলে আমাদের নাম্বার তো দিয়ে দিয়েছি তোমাদের, সেই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, 7001501393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করলে বলে দেবো যে কীভাবে টাকাটা পেমেন্ট করবে। 199 টাকা পেমেন্ট করতে হবে। এই 199 টাকার বিনিময়ে অনেক কিছু ম্যাটেরিয়াল তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো অবশ্যই জয়েন করো প্রত্যেকে।